পদত্যাগ করল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। আমরা সরাসরি সেখানে চলে। ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ডক্টর ইউনূসকে স্পষ্ট ভাষায় বললেন, 1 ঘন্টা কিংবা ফেব্রুয়ারি মাসের ভিতরে তুমি যদি পদত্যাগ না করো। এবং এদিকে আজ 30 জানুয়ারি থেকেই রাজপথে ভয়ঙ্কর তাণ্ডব চলছে। ফেব্রুয়ারিতে শেখ হাসিনা আসার খবর শুনে কর্মীরা মাঠে নেমেছে। ডক্টর ইউনূস সরকার আছেন কঠিন আতঙ্কে, পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য করেন তাকে। তাহলে কি আওয়ামী লীগ কর্মীরাই দেশটা দখলে নিয়েছে? দলটার নাম আওয়ামী লীগ, যাদের ইতিহাস হচ্ছে হত্যার ইতিহাস। তারা যখন ক্ষমতায় থাকে তখন তারা বিচার বহির্ভূত হত্যা করতে পছন্দ করে, যখন ক্ষমতার বাইরে থাকে তখন তারা গান পাউডার দিয়ে বাস পুড়িয়ে মানুষকে বারবিকিউ বানাতে চায়, ঝলসাতে চায় মানুষের। অবৈধ উপদেষ্টার প্রেস সচিব সে বলতেছে যে আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত কিনা ক্ষমা না চাইবে। আমার প্রশ্ন হচ্ছে, সে কি কোনো রাজনৈতিক দলের নেতা? সে কিসের আন্দোলনে বাধা দিবে? সে তো আন্দোলনে বাধা দিবে দূরের কথা, আমি তো তাকে বলবো যে পারলে তোদের যদি হ্যাডাম থাকে আওয়ামী লীগের নিবন্ধনটা বাতিল করে দেয়। আমি এটা তাদেরকে চ্যালেঞ্জ করে দিলাম। যে খুনি হাসিনা এবং আওয়ামী লীগের হাতে ১,৫০০ শহীদের রক্ত, লক্ষাধিক ভাইয়ের রক্ত লেগে আছে, সেই খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ এই বাংলাদেশে নতুন করে প্রোগ্রাম দেয়। আওয়ামী লীগ আন্দোলন কর্মসূচি ঘোষণা করলো। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত বেশ কিছু কর্মসূচি দিয়েছে। প্রত্যেকটি সেক্টরে এই সরকার একটি ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। নাম দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার, ওইখানেই সরকারের পাইন মেরে দিয়েছেন। আপনারা গত 5 মাসে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন। অনতিবিলম্বে আমির বাংলাদেশ বিনির্মাণে তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা হয়তো ভাবতে পারে যে আওয়ামী লীগ এগুলা মানে গুজব ছড়াচ্ছে আমাদের ভয় দেখানোর জন্য। কিন্তু একটা কথা আমি আপনাদের বলে দিই, শেখ হাসিনা কিন্তু বলছে যে আওয়ামী লীগকে এত সহজে শেষ করে দিতে পারবে না, আওয়ামী লীগকে উপরে ফেলে দিতে পারবে না। আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার দল। আওয়ামী লীগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সাক্ষাৎকারে বলেছেন, ছাত্রদের সরকারের সহযোগিতা নিয়ে দল গঠন কিংবা কিংস পার্টি হওয়া উচিত হবে না। উপদেষ্টারা ছাত্রদের দলে থাকলে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারাবে। সেক্ষেত্রে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পরে আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন আছেন প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। আসার পরপরই বলেছিলাম যে বিষয়টা খুবই স্বাভাবিকভাবে ঘটবে না। সরকার এটাকে প্রটেস্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। শুধু কি সরকার নাকি এর সাথে জনগণ? আমি গতকালকে বলছি যে এই মুহূর্তে আওয়ামী লীগের বিপরীতে যে রাজনৈতিক দলগুলো আছে, পাশাপাশি বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে শুরু করে যারাই আছে, নানান ইস্যুতে তারা বিক্ষিপ্ত হলেও বা বিচ্ছিন্ন হলেও আওয়ামী লীগের ফিরে আসা ইস্যু অথবা আওয়ামী লীগকে রাজপথে দাঁড়াইতে দেওয়ার ইস্যুতে প্রত্যেকটা দল এক হয়ে যাবে। বিএনপি থেকে সরাসরি বক্তব্য চলে এসেছে, জামাত থেকেও আসছে, আর দিন শেষে সরকারের পক্ষ থেকে আসছে। এখন আওয়ামী লীগের ইতিহাস কি বলে? আওয়ামী লীগের ইতিহাস বলে বরাবরই রাজপথে বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ সবসময় শক্তিশালী। কিন্তু এখন যেই মুহূর্তে আমরা কথা বলছি, অতীতের সময়ের সাথে আজকের বাস্তবতার একটা ভিন্নতা আছে। সবচেয়ে বড় যে পার্থক্য সেটা হচ্ছে 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে একমাত্র আওয়ামী লীগ সরকারেরই এইভাবে পতন হয়েছিল। এর আগে এরশাদ সরকারের সময় যে পতন, সেই পতন আর এই পতনের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন। শুধুমাত্র এই জিনিসটার কারণেই আওয়ামী লীগের যে মাঠের শক্তি, নৈতিক মনোবল বা কর্মীদের মধ্যে যেই শক্তি, স্পৃহা, সেটা কিন্তু কমে গেছে। অতীতে আওয়ামী লীগ বাংলাদেশেই ছিল, শেখ হাসিনা তিনি দেশেই ছিলেন। সো নেতারা এইভাবে দেশ ছেড়া পালান নাই, মামলা এগুলা বরাবরই হয়েছে, কিন্তু আওয়ামী লীগ শক্তিশালী ছিল। এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ ফেব্রুয়ারি নিয়ে যেই কি বলা হয় যে কর্মসূচি ঘোষণা করেছেন, সেই কর্মসূচি কতটুকু পালন করতে পারবেন? এবার আসুন দেখি সরকার কি বলছে।
আওয়ামী লীগের পতাকা তলে যদি কেউ অবৈধ বিক্ষোভ করার সাহস করে তবে তাকে আইনের মুখোমুখি হতে হবে বলে আপনার হুঁশিয়ারি করেছেন আমরা বলতে পারি প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলছেন যে আমরা দেশকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার কোন ধরনের প্রচেষ্টাকে সুযোগ দিব না। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে ফেব্রুয়ারি মাসে প্রচারপত্র বিলি, অবরোধ এবং হরতাল কর্মসূচির যে ঘোষণা, এই ঘোষণাতে আপনার শফিক বলছেন যে জনগণ এবং সরকার যৌথভাবে কোথাও না কোথাও এই আন্দোলনটাকে মাঠে ওইভাবেই গড়াতে দেবে না। আর আওয়ামী লীগকে কোনো ধরনের কর্মসূচি করতে দেওয়া হবে না এই মুহূর্তে আনটিল আওয়ামী লীগের বিচার হবার আগ পর্যন্ত। তো সমন্বয়কদের মধ্যে কালকে হাসনান দেখছিলাম, সে বলছে যে আপনার আওয়ামী লীগকে আসলে এই মুহূর্তে নিষিদ্ধ করে দেওয়া দরকার, কিন্তু নিষিদ্ধ করার যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্তটা আসলে কে নিবে? শফিকুল ইসলাম বলছেন বাংলাদেশের যতদিন আওয়ামী লীগ ক্ষমা না চাচ্ছে তাদের নেতৃত্বকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং যতক্ষণ না বিচার হচ্ছে, দায়বদ্ধতার মধ্যে আসছে, ততদিন আওয়ামী লীগের কোন ধরনের প্রতিবাদ কর্মসূচির সুযোগ নেই। তাদেরকে আগে বিচারের সম্মুখীন হতে হবে, আমাদের অবস্থান স্পষ্ট। তিনি বলছেন যে আওয়ামী লীগের মধ্যে এই মুহূর্তে কোনো অনুশোচনা নেই, অনুতপ্ত নেই। সো এই মুহূর্তে এই যে প্রতিবাদটা বা এই যে কর্মসূচিগুলো, এগুলো সরকারকে বেকায়দায় ফেলার জন্য, এর পাশাপাশি যে কোনো ধরনের সহিংসমূলক ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। আর যার কারণে আওয়ামী লীগের এই কর্মসূচি কোনোভাবেই মাঠে নামতে দেবে না সরকারের, পাশাপাশি জনগণকে সাথে নিয়ে আপনার কোথাও না কোথাও এই আন্দোলনকে বা এই কর্মসূচিকে প্রতিহত করা হবে। অপরদিকে বিএনপি বলছে যে মানে আওয়ামী লীগ কিভাবে এই কর্মসূচিটা ঘোষণা করলো, এদের মধ্যে কি বিন্দু মাত্র অনুশোচনা নেই বা অনুভূতি নেই যে কিভাবে তাদের পতন হয়েছে? এখন সরকারের যেই শক্ত ভূমিকা যে মাঠে নামলেই, বিক্ষোভের সাহস দেখালেই আপনার তাকে গ্রেপ্তার করা হবে। আর আমরা যেহেতু এই মুহূর্তে মাঠে সেনাবাহিনী ডিপ্লয়েড আছে, বিজিবি আছে, পুলিশ আছে, তো সেনাবাহিনীর ইস্যুটা একটু তো শক্তিশালী অবস্থানে আছে। এখন একটা হাড্ডাহাড্ডি চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়াচ্ছে সরকার এবং আওয়ামী লীগ। তবে আমার মনে হয় এই মুহূর্তে আওয়ামী লীগের এই কর্মসূচিটা সফল হবে না, কারণ জনগণ, যারা আওয়ামী জনগণ আছেন, মানে আওয়ামী লীগের সাপোর্টার জনগণ, নেতারা তো সব পলাতক। ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগ অফিসিয়ালি অনেকগুলো কর্মসূচি দিয়েছে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। এটা মোটামুটি ঠাট্টা মশকরার মতো বিষয়ই হয়ে দাঁড়িয়েছিল, আমরাও করেছি, আমি নিজেও এটা নিয়ে হালকা ঢঙে কিছু কথা বলেছিলাম। কিন্তু এই ব্যাপারটার একটা সিরিয়াস ডাইমেনশন তৈরি হয়েছে সন্ধ্যা নাগাদ, গতকাল সন্ধ্যা নাগাদ। কারণ সরকারের দিক থেকে একটা ব্রিফিং হয়েছিল, আমাদের যিনি প্রেস সচিব আছেন শফিকুল আলম ভাই, তিনি আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে কথা বলেছেন। ইনফ্যাক্ট তাকে প্রশ্ন করা হয়েছিল, তার জবাবে তিনি কিছু কথা বলেছেন এবং যে কথাগুলো নিয়ে আবার পাল্টা বিতর্ক তৈরি হয়েছে। অনেকগুলো প্রশ্ন যে তিনি যা বলেছেন সেটা কি করা সম্ভব, সেটা কি করা যেতে পারে, সেটা কি করা উচিত হবে, সেটা কি করা লিগ্যাল হবে। At the same time, তাহলে আমাদের কর্মসূচি নিয়ে আমরা আসলে কি করব, কি করা উচিত, এই আলাপগুলো আছে। শফিক ভাই যে মন্তব্যগুলো করেছেন, প্রথমে একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে এটা কি তার ব্যক্তিগত মতামত? তাহলে সাথে সাথে প্রশ্ন আসবে যে একজন প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি কিভাবে ব্যক্তিগত মতামত দেন। আবার পাল্টা সরকার কিভাবে ভাবছে, তাহলে সরকার যদি এভাবে ভেবে থাকে তাহলে ব্যাপারটা আরো বেশি সিরিয়াস হয়ে দাঁড়ায়। শফিক ভাই কি বলেছেন আমরা একটু পড়ি। শফিকুল আলম বলেছেন বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, তাদের নেতৃত্বকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং যতক্ষণ না বিচার হচ্ছে, দায়বদ্ধতার মধ্যে আসে, ততদিন তাদের কোনো প্রতিবাদ কর্মসূচি করতে দেয়া হবে না। তাদের আগে বিচারের সম্মুখীন হতে হবে, আমাদের স্পষ্ট অবস্থান এখানে। তিনি বলেন আওয়ামী লীগের শীর্ষ নেতা সহ অনেকে জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা জোরপূর্বক গুম ও হত্যার সরাসরি নির্দেশদাতা। বাংলাদেশের ইতিহাসে এত বড় একটা হত্যাকাণ্ড হলো, আপনার আমার চোখের সামনে বাচ্চা ছেলে মেয়েদের খুন করা হলো, শত শত ছেলে অন্ধ হয়ে গেছে, অনেকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। তিনি আরো বলেন তারপরও তো আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নাই, অনুতপ্তও না।
তার উপর তারা মিথ্যা কথা বলেছে যে 3000 পুলিশ সদস্য মারা গেছে। কত বড় জালিয়াতি, কত বড় মিথ্যা। তিনি বলছেন আওয়ামী লীগের যারা ক্লিন আছে, হত্যাকাণ্ডে জড়িত ছিল, তারা কি অনুতপ্ত হয়েছে? তারা কি বলেছে আমরা অনুতপ্ত? যারা অন্যান্য নেতা আছেন তারা কি বলেছেন যে পার্টি এই কাজ করেছে, আমরা অনুতপ্ত, ক্ষমা চাই? 71টি শিশুকে তারা মেরেছে, হেলিকপ্টার দিয়ে মেরেছে। আওয়ামী লীগের কে এসে বলেছে যে শেখ হাসিনার লিডারশিপ মানি না, আমি একটা ক্লিন লিডারশিপ চাই? কে এসে অনুতপ্ত হচ্ছে? এবং এদের অনেকে এসে অনুতপ্ত হচ্ছে। শফিক ভাইয়ের আবেগ আমরা বুঝতে পারি, মানে যারা তাকে আগে থেকে চেনেন, আমি তাকে আগে থেকে চিনি, জানি, মানে এই দেশকে ভালোবেসে এবং শেখ হাসিনার যে বিভৎস স্বৈরাচার তার বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন। এবং আমাদের ইতিহাসে শফিক ভাইয়ের আগের অ্যাক্টিভিজম তো আছেই, তার প্রতিষ্ঠান এবং শেষ সময়টাতে জুলাই আগস্টে তার অফিস কিভাবে তিনি উন্মুক্ত করে দিয়েছিলেন বহির্বিশ্বের সাথে যোগাযোগের জন্য, যখন সব জায়গায় ইন্টারনেট বন্ধ ছিল। এটা আমাদের ইতিহাসের, এই লড়াইয়ের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। এগুলো সব লেখা হবেই, কোনো সন্দেহের কিছু নাই। সো তার আবেগটা আমি বুঝি, কিন্তু শফিক ভাইয়ের যে বক্তব্য, এর মধ্যে খুব মূল্যগত কতগুলো প্রশ্ন আছে। সেটা হচ্ছে যেটা অনেকেই প্রশ্ন করছেন যে আওয়ামী লীগ কি নিষিদ্ধ রাজনৈতিক দল? নয়তো। ইনফ্যাক্ট এই আলাপটা আগেও আমি নিজেই আরেকটা ভিডিও করেছিলাম এক্স্যাক্টলি এই ধরনের একটা সিচুয়েশনে, বেশ কয়েক মাস আগে হবে, তখন একই রকম আলাপ উঠেছিল। তাহলে তো নিষিদ্ধ রাজনৈতিক দল যদি না হয়, তারা তাদের ফেব্রুয়ারিতে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে, মিছিল দিয়েছে এবং তাদের বেশ কিছু দাবি দেওয়া আছে, আমি গতকাল একটা ভিডিওতে পড়ে শুনিয়েছি। এবং অ্যাবভ অল তারা অবৈধ ডক্টর ইউনূস সরকারের পতন চায়, তার জন্য হরতাল দিয়েছে 18 ফেব্রুয়ারি। একটা ভ্যালিড বৈধ রাজনৈতিক দল হিসেবে তারা এই কাজগুলো করতে পারে। এখন আওয়ামী লীগ কি অবৈধ রাজনৈতিক দল? উত্তর হচ্ছে না, তাদেরকে এখনো নিষিদ্ধ করা হয়নি, তাদের কোনো কর্মকাণ্ডের উপরে কোনো রকম কোনো ব্যারিয়ারও দেওয়া হয়নি। তাহলে সরকারের প্রধান উপদেষ্টা, প্রেস সচিব এভাবে কি বলতে পারেন? উনি পারেন না। আবার সরকারের অবস্থান যদি এটা হয়ে থাকে, সেটাও ইনফ্যাক্ট খুবই বড় প্রশ্নবিদ্ধ বিষয় হয়ে দাঁড়াবে। কারণ সরকার কোন অধিকার বলে এটা করছে? আমরা এই গণ অভ্যুত্থানের পর অনেকে আমাদের মতো করে সবকিছু করে ফেলবো, এটা করে ফেলবো, সেটা করে ফেলবো বলছি, এবং আমরা মনে করছি আমাদের অনেক কিছু করা জায়েজ হয়ে যাবে। এটা ভুল পারসেপশন। শেখ হাসিনাকে আমরা যদি হাতের কাছে পেয়ে যাই, বহুজন তাকে জাস্ট পিটিয়ে হত্যা করে ফেলতে চাইবে। উনি তো পালিয়েছিলেন, এরকম একটা ঝুঁকি মাথায় রেখে মবের সামনে পড়তে চাননি। বহু আওয়ামী লীগের নেতাকে যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের উপর চড়াও হওয়ার চেষ্টা করেছেন এবং বাগে পেলে এদের অনেকেই বেঁচে থাকতেন না। এখন তারা বিভৎস সব অপরাধ করেছে, সেই অপরাধের প্রেক্ষাপটে আমরা কি বলতে পারি এটা করা জায়েজ হবে? আমি কোনোভাবেই অ্যাটলিস্ট মনে করি না। এবং আমি তাদের উপর সামান্য আঘাতেরও প্রতিবাদ করেছি এবং প্রচুর মানুষ সেটার জন্য আমাকে বকাঝকা করেছেন, গালিগালাজ করেছেন। এটা খুব অল্প সময়ের মধ্যে এই কাজগুলো করেছি, বাট আই ডিড। খুবই ঘৃণিত মানুষজনের অধিকারের পক্ষে দাঁড়িয়েছে। তার মানে ব্যাপারটা এই দাঁড়ালো, আওয়ামী লীগ আমাদের উপরে কি করেছে তার চাইতে জরুরি কথাটা হচ্ছে আওয়ামী লীগের সাথে আমরা ন্যায়ের সাথে ডিল করছি কিনা। আমি জানি এর মধ্যে কেউ লিখবেন, আমি দেখি এই ধরনের মন্তব্যের পরে কেউ লিখে যে অতি সুশীলগিরি দেখানো হচ্ছে এবং এই সুশীলগিরি দেখিয়েই আমরা আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করে দেব। অফ টপিক, তারপরে আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করা যাবে না। আমরা যদি একেবারে আপাদমস্তক আহাম্মক না হই, আমরা যদি ন্যারেটিভ তৈরি করতে ব্যর্থ হই, তাহলে পারবে। কিন্তু যদি অতটা আহাম্মক আমরা না হই, আওয়ামী লীগ পারবে না। তো সে আলোচনা পরে। আওয়ামী লীগকে যদি আমরা তার কর্মসূচি পালন করতে না দেই, সেটাও একটা আইনি পথে হতে হবে। একটা রাষ্ট্র কিন্তু আইন দিয়ে চলে, একটা রাষ্ট্র কখনো কারো পারসেপশন দিয়ে চলে না। এটা অনৈতিক, এটা অন্যায়, এটা তো আমি বলছি। তো ওখানে একটা নিউট্রাল জায়গা থাকবে, যেখানে যিনি অভিযুক্ত তারও বিচার পাওয়ার স্কোপ থাকবে। এখন ঝুঁকিটা, প্রবলেমটা কোন জায়গায় দাঁড়ালো? এটাও সত্য, এই 6 মাস গেল মাত্র, এই সময়ের মধ্যেই এরকম কর্মসূচি আওয়ামী লীগ দিচ্ছে, তাদের স্পর্ধা আসলেই অনেক। এটা নিজের কাছেও ভালো লাগে না, কিন্তু আমি যখন একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে নিজকে চিন্তা করি, তখন আমি নিজের ওই অনুভূতিটা থেকে কাটিয়ে ওঠে আমি চাই যে আসলে তার অধিকার রক্ষিত হোক। ফলে আওয়ামী লীগের কর্মসূচি পালন করাতে এই মুহূর্তে অন্তত কোনো রকম কোনো সমস্যা নেই। তার নিষিদ্ধ হওয়া দূরেই থাকুক, তার নির্বাচন কমিশনের নিবন্ধনও বাতিল হয়নি। টেকনিক্যালি এখনো আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যোগ্য। এখন একটু এই জায়গায় আসে যে আসলে আমরা কি করতে পারতাম। তারও আগে প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করার কথা। আমরা কিছুদিন আগে জনাব মাহফুজ আলম
উপদেষ্টাকে দেখেছি, তিনি সম্ভবত চাঁদপুরে গিয়ে বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আমি ফ্যাসিস্টদেরকে নির্বাচনে পার্টিসিপেট করতে দেওয়া হবে না, এটা আবার নিষিদ্ধতার কথা বলছেন। এখন নিষিদ্ধের আলাপ আমরা যদি করি দুভাবে হতে পারতো। একটা হচ্ছে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে, যেখানে সন্ত্রাসের সাথে জড়িত সন্ত্রাস দমন আইনের 2009 সালে সংগঠনকে নিষিদ্ধ করে দেওয়া যায়। শেখ হাসিনা তার পতনের কয়েকদিন আগেই জামায়াত এবং শিবিরকে এভাবে নিষিদ্ধ করেছিলেন। এতে কোনো রকম কিছু না, জাস্ট এক্সিকিউটিভ অর্ডার, এর মধ্যে কোনো বিচারিক ব্যাপার নেই। কিন্তু এটা একটা প্রশ্ন থাকে সবসময়, একটা সংগঠনকে যখন নিষিদ্ধ করা হয় এক্সিকিউটিভ অর্ডারে, তার আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ থাকে না। ফলে একটা তুলনামূলকভাবে বেটার অপশন ছিল বিচার করার মাধ্যমে তাকে নিষিদ্ধ করা, এবং এটা খুব ভালো একটা সুযোগ ছিল। আন্তর্জাতিক অপরাধ যে আইন, আইসিটি যে আদালত হয়েছে, সে ট্রাইব্যুনালের যে আইন, সে আইনে সংগঠনকে অভিযুক্ত করে বিচার করা যাবে, এই ধারাটা আওয়ামী লীগই তার এই গত সরকারের সময় ঢুকিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল এটার মাধ্যমে তারা জামায়াতে ইসলামীকে বিচার করবে। মানে ব্যাপারটা এইরকম, ব্যক্তি শুধু না, কোনো সংগঠন যদি সাংগঠনিকভাবে কোনো মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হয়ে থাকে তাহলে তার বিচার করা যাবে। আওয়ামী লীগের কিন্তু সেটা হয়েছে। আওয়ামী লীগ সাংগঠনিকভাবে এটা করেছে তার এন্টায়ার সময়ের মধ্যে, যেখানে ঘোষণা দিয়ে, এমনকি 4 আগস্ট ঘোষণা দিয়ে আওয়ামী লীগ মাঠে নেমে বিভৎস সব হত্যাকাণ্ড ঘটিয়েছে। সব সংগঠনকে বিচার করা যেত। কিন্তু আমরা খেয়াল করলাম সারপ্রাইজিংলি সরকারের দিক থেকে একটা স্ট্যান্স আমরা বুঝতে পারলাম। সরকার কিন্তু এই আইনটা পরবর্তীতে ক্যাবিনেটে পাশ করেছে, সেখানে এই সংগঠন বা দল নিষিদ্ধ করার ধারাটাকে বাতিল করে দিয়ে, যদিও ওই ট্রাইব্যুনালে যে সংগঠনের একদম বিচার করা যাবে না তা না, সেটা এখন বিচারকদের জুরিসডিকশনের মধ্যে রাখা হয়েছে। তারা যদি মনে করেন যে এই সংগঠনটাকে অপরাধী করা যায়, তখন তারা ডিফারেন্ট কোনো আদালতে এটা পাঠাবেন। কিন্তু ওই যে বললাম যে শুরুতেই এটাকে অ্যাকিউজ করার জন্য যে ট্রায়াল করার চেষ্টা, সেটা বাতিল হয়েছে। তার মানে সরকারের অবস্থান আছে সোফার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা, আমি তাই অন্তত বুঝি। যদিও বলছি এইটা যে পাল্টানো যাবে না তা না, কিন্তু সরকার এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। তাহলে আমরা প্রশ্ন করতে পারি, জনাব মাহফুজ আলম যে বললেন তাদেরকে নির্বাচনে পার্টিসিপেট করতে দেয়া হবে না, কিভাবে বললেন? অবশ্য হ্যাঁ, আমরা যদি ব্যক্তিগতভাবে আমাদের এক্সিস্টিং সংবিধান অনুযায়ী নৈতিক স্খলনজনিত কারণে 2 বছর বা তার বেশি শাস্তি নিশ্চিত করা যায়, তাহলে ব্যক্তি হিসাবে তারা পার্টিসিপেট করতে পারবেন না। আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকেও আমরা কিছু সুপারিশ দিয়েছি, সেগুলো যদি হয় তাহলে জিনিসটা আরো স্ট্রং হবে। কিন্তু দল তো থেকে গেল, তাহলে দল যদি থেকে যায়, দল তো কর্মসূচি পালন করতে পারে, তাহলে সরকার কিভাবে বলে সে কর্মসূচি পালন করতে পারবে না? আমার মনে হয় এই ব্যাপারে খুব দ্রুত, শুধু সেটা না, আমার মনে হয় সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করবো কি করবো না এই ব্যাপারেও একটা আলোচনা করা দরকার। এই যে সংস্কার নিয়ে যে আলোচনা হবে রাজনৈতিক দলগুলোর সাথে, সেখানেই আমার মনে হয় এই আলাপটা করা দরকার। কারণ এটা নিয়ে রাজনীতি হচ্ছে, নিষিদ্ধ হচ্ছে কি হচ্ছে না, ও চাইছে না কেন, সে চাইছে না কেন, ওটা চাও মানে কি, এটা এক একজন এক এক কথা বলছে। সো এটা মনে হয় একটা কনসেনসাসে পৌঁছার চেষ্টা করা দরকার। কয়েক মাস আগে আমি যে সাজেশনটা দিয়েছিলাম, আমার কাছে এটা একটা সাজেশন, আমার কাছে মনে হয়েছিল এটা হতে পারতো যদি আইসিটি, তখন মানে কন্ডিশন ছিল আইসিটিতে যদি ইয়েটা থাকতো, ওই ধারাটা সংগঠনকে নিষিদ্ধ করার, মানে সরকার যদি একটা অ্যাপিল করতো, অ্যাপিল মানে ওখানে ফাইল করতো যে আওয়ামী লীগ সংগঠন হিসাবেও এই কাজগুলো করেছে, সেটার জন্য বিচার চাওয়া হলো, এবং তার সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত তার রাজনৈতিক কর্মকাণ্ডে একটা স্থগিতাদেশ যদি তারা চাইতেন। এটা অবশ্য নিশ্চিতভাবে আদালতের ব্যাপারে, এবং আমরা বিশ্বাস করি এটা হাসিনার আদালত না যে সরকার যা বলবে তাই হবে। আদালত সেটা মঞ্জুর নাও করতে পারতেন, কিন্তু মঞ্জুর করতেও পারতেন। সেই ক্ষেত্রে সম্ভবত লিগালি তাদের এই কর্মসূচির উপর এক ধরনের নিষেধাজ্ঞা দেয়া যেত। এখনো আমি মনে করি সরকার যদি মনে করে, এবং এটা সত্য, তাদের এই মাঠে নামার চেষ্টা, অবশ্য আমি বিশ্বাস করি না যে তারা মাঠে খুব বেশি নামবেন, এই লেস সাহস তাদের আছে। মানে আমি কোনো পলিটিক্যাল পার্টি সরকার দরকার নেই, সাধারণ মানুষকে ফেস করার মতো কোনো নৈতিক এবং মানসিক শক্তি তাদের আছে। অবৈধ উপদেষ্টার প্রেস সচিব সে বলতেছে যে আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত কিনা ক্ষমা না চাইবে। আমার প্রশ্ন হচ্ছে, সে কি কোনো রাজনৈতিক দলের নেতা? সে কিসের আন্দোলনে বাধা দিবে? সে তো আন্দোলনে বাধা দিবে দূরের কথা, আমি তো তাকে বলবো যে পারলে তোদের যদি হ্যাডাম থাকে আওয়ামী লীগের নিবন্ধনটা বাতিল করে দেখ। আমি এটা তোদেরকে চ্যালেঞ্জ করে দিলাম যে যদি তোদের এরকম হ্যাডাম থাকে তাহলে আওয়ামী লীগের নিবন্ধনটা বাতিল করার চেষ্টা করে দেখ, করতে পারছ কিনা। তার মানে আওয়ামী লীগের নিবন্ধন আছে, আওয়ামী লীগ আন্দোলন করবে, সংগ্রাম করবে, কারণ এই দলের আপনার এই তো সংগ্রামী জীবনের মাধ্যমে তো আওয়ামী লীগের জন্ম।
এবং কি এই দল সংগ্রামে চ্যাম্পিয়ন এবং কি স্বাধীনতার প্রথম থেকে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের সকল আন্দোলনে। তাহলে এই আওয়ামী লীগ আপনার আন্দোলন করবে না কেন? অবশ্যই করবে। এখন সে আপনার বলতেছে যে আওয়ামী লীগকে আন্দোলন করতে দিবে না। আমার প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগকে কখনো দমিয়ে রাখা যাবে না। আওয়ামী লীগের নিবন্ধন তারা এতদিন বাতিল করতে পারছনি, কারণ তারা জানোস যে এই সংগঠনের নিবন্ধন বাতিল করা বাংলাদেশের কারো সাহস হবে না, এবং কি ভবিষ্যতেও কেউ এরকম সাহস করবে না। আওয়ামী লীগ এদেশে রাজনীতিবিদ পয়দা করে, আওয়ামী লীগ এদেশের রাজনৈতিক দল তৈরি করে, আওয়ামী লীগের দোয়া নিয়ে এদেশের মানুষ রাজনৈতিক সংগঠন করে। এটা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের আগে এই বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের অস্তিত্বই ছিল না, এটা আগে বুঝতে হবে। তোরা যে অবৈধভাবে ক্ষমতা দখল করে বসে আসছ, মানুষ কি সেটা জানে না? অবশ্যই জানে। তাহলে তোর মুখ থেকে এরকম কথা কিভাবে বের হয়? আমার তো আমার মাঝে মধ্যে হাসি পায়। তোরা যদি দখলদার নাই হইতি তাহলে তোদের মুখ থেকে এরকম কথা কেমনে আসে? তোকে তো দায়িত্ব দেওয়া হয়েছে মাত্র উপদেষ্টার পেশ সচিব হিসাবে, তুই তোর কাজ করবি, তুই কেন রাজনৈতিক বিষয় নিয়ে কথাবার্তা বলস? আমার প্রশ্ন হচ্ছে সেটা। তার মানে বুঝতে হবে তুইও সেই দখলদারিত্বের সাথে জড়িত আছস। এই বাংলাদেশের আজকের এই পরিস্থিতির জন্য আবার কত বড় বড় কথা বলে যে এই উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে কেউ অভিযোগ করছে, অবৈধ উপদেষ্টা, তোদের বিরুদ্ধে অভিযোগ তুললে কি না তুললে কি? তোরা তো এমনিতেও থাকতে পারবি না, তোদের বিরুদ্ধে আবার কিসের অভিযোগ? তোদের বিরুদ্ধে তো অভিযোগ প্রথম দিন থেকেই। তোরা তো এই রাষ্ট্র এখনো পর্যন্ত বিন্দু পরিমাণ কেন চেঞ্জ তোরা করতে পারিস নাই, করতে পারছস? মানুষকে তোরা আশ্বাস দিতে পারছস যে আমরা এই রাষ্ট্র পরিচালনা করতে পারবো, যাই কয়েকদিন আমরা করি? তোরা সেই নিয়ে হারিয়ে ফেলেছ। তোরা কিভাবে এই জনগণকে ধোঁকা দিচ্ছ? আমার প্রশ্ন হচ্ছে সেটা। যে কথাবার্তা বলে না যে আওয়ামী লীগকে আপনার সামনে আন্দোলন করতে দিবে না, দেখ তোর বাবার সামনে আন্দোলন করবে, তখন এগুলো ফিরে পারলে। আওয়ামী লীগ আন্দোলন কি, আন্দোলন কিভাবে করতে হয় এখন তো আর বলতে পারবি না যে ছাত্ররা এসে আন্দোলন করতেছে, ছাত্ররা সামনে এসে। ওই সময় তো আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মী ছিল বাংলাদেশে, প্রায় 5 কোটি মানুষ প্রকাশ্যে আওয়ামী লীগ করে। ওই লোকগুলো তো ওই সময় নামে নাই, এখন নামবে দেখিস। এখন এই মানুষগুলা নামবে, এই মানুষগুলা সামনে নামবে, তখন বুঝতে পারবি যে আওয়ামী লীগ কি জিনিস। 5 কোটি লোক প্রকাশ্যে আওয়ামী লীগ করে, 5 কোটি জনগণ প্রকাশ্যে করে, আরো 5 কোটির উপরে মানুষ সুবিধাবাদী আওয়ামী লীগ করে, যারা ভোট দেয় আওয়ামী লীগকে। এই দেশে এরকম আওয়ামী লীগ আছে বাংলাদেশে, কয়েকদিন পর দেখবি সব আওয়ামী লীগ হয়ে যাবো, পরে চোখে শুধু অন্ধকার দেখবি, আর কিছুই দেখবি না তোরা। আজকের এই বাংলাদেশকে যেভাবে করা হয়েছে, চূর্ণ বিচ্ছন্ন করে দেওয়া হয়েছে। দেশের জনগণের নাই নিরাপত্তা, মানুষের নাই কোনো অধিকার, মানুষের কোনো নিরাপত্তা নাই, বাড়িতে কেউ নিরাপত্তায় থাকতে পারে না। চোর ডাকাতি, রাহাজানি, হত্যা দৈনিক এগুলো করতেছে বাংলাদেশে। আইন শৃঙ্খলার পরিস্থিতি এখনো পর্যন্ত ঠিক করতে পারছে না। শালারা করবে দেশ ঠিক, কয়দিন পর দেখ তোদের অবস্থা কি হয়, পরে বুঝতে পারবি। পাশা একদম লাল বানাই দেবো জনগণ, পাশা একদম লাল বানাই দেবো, পরে বলতে পারবি যে হাই হাই কোন জগতে এসে বাস করতেছি, কোন দেশে বাস করতেছি। আর ওই যে পরিষদের উপদেষ্টা সচিব হয়েছে, বলে তো বাংলাদেশের 90% জনগণ ওরা চিনে না, বলে যায়, কিন্তু কাজের বেলায় তো কিছুই হচ্ছে না। হচ্ছে না কেন? আমরা তো দেখতে চাই, কি আমরা প্রমাণ সহকারে দেখতে চাই। যারা নাকি হতাশ হয়ে গেছেন, কিংবা যারা নাকি বলতেছেন যে আওয়ামী লীগ মানে হচ্ছে গুজব, তাদের উদ্দেশ্যে আমি ছোট্ট করে একটা গল্প শোনাতে চাই। এই ইতিপূর্বে আমি এই গল্পটা 2 থেকে 3 বার শুনেছি। আমি আমি আবারও বলতেছি। ধরেন একটা গ্রামে একটা রাখাল ছিল, এবং সেই গ্রামের পাশে একটা বাগান ছিল, এবং সেই বাগানে রাখাল প্রতিনিয়ত তিনি গরু চড়াতে যেত, এবং সেই গ্রামের মানুষের সাথে রাখাল কি দুষ্টপনা করে। কিরকম দুষ্টপনা? ওই বাগাইলো, আর গ্রামের মানুষও লাঠি সোঁটা নিয়ে আপনার সেই রাখালকে বাঁচানোর জন্য সেই বাগানে যায়। দেখে যে না, ও তো দুষ্টপনা করতেছে। এমনি একবার ছাড়া 2 বার ঠিক একই দুষ্টপনা করে। আর 3য়বারের বেলা যখন নাকি রাখাল বলে ওই বাগাইলো আমাকে বাঁচাও, ঠিক তখন কি গ্রামের মানুষ বুঝে যায় যে না, ও তো ফাজলামো করতেছে আমাদের সাথে। ইতিপূর্বে 2 বার কিন্তু একই ঘটনা ঘটাইছে, এবং আমরা যখন নাকি লাঠি সোঁটা নিয়ে সেই রাখালকে বাঁচানোর উদ্দেশ্যে যাই, যে দেখি যে রাখাল মিটমিট করে হাসতেছে, আমাদের সাথে একটা কি আপনার লুকোচুরি খেলতেছে। কিন্তু 3য়বারের বেলা কিন্তু বাঘ ঠিকই চলে আসে, আর রাখালের সাথে যা হবার তাই হয়। এই গল্পটা আসলে কি মিন করে? এই গল্পটা মিন করে হচ্ছে
আওয়ামী লীগ যে বর্তমান বলতেছে যে ফেব্রুয়ারি মাসে বড় একটি আন্দোলন, এবং আপনি কিন্তু শুনতে পারলেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বললেন যে একটা বড় একটা হরতালের কিন্তু ডাক দিচ্ছে, এবং এখানে অনেক মানে বিএনপি নেতা কর্মীরা কিংবা জামায়াত কিংবা আপনার মানে গণপরিষদের যে আপনার মানে কর্মীরা আছে কিংবা আদার্স যে সাধারণ জনগণ আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা হয়তো ভাবতে পারে যে আওয়ামী লীগ এগুলা মানে গুজব ছড়াচ্ছে আমাদের ভয় দেখানোর জন্য, কিন্তু একটা কথা আমি আপনাদের বলে দিই, শেখ হাসিনা কিন্তু বলছে যে আওয়ামী লীগকে এত সহজে শেষ করে দিতে পারবে না, আওয়ামী লীগকে উপরে ফেলে দিতে পারবে না। আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার দল। আওয়ামী লীগ কি 47 সাল থেকে এই আওয়ামী লীগের জন্ম। আওয়ামী লীগ এত সহজে উপরে ফেলতে পারবেন না। আর যারা নাকি বলে যে সব সমস্ত গুজব, আপনারা অরিজিনালি দেখবেন যেদিন আওয়ামী লীগ আপনার সরাসরি মাঠে নেমে যাবে আর সবাই কি হুমড়ি খেয়ে মনে করেন তাকিয়ে থাকবেন, আর সেই দিনের তাণ্ডব দেখাবে আওয়ামী লীগ। অপোজিট সাইডে শেখ হাসিনার একটা বক্তব্য, সেটি হচ্ছে যে তিনি কিন্তু বললেন যে আমাদের বাংলাদেশের কৃষকের যে অবস্থা, মানে তারা যে ধান বুনবে কিংবা আপনার ধান চাষ করবে কিংবা আদার্স আরো অন্যান্য বিষয়, মানে কৃষক পর্যায়ে সেই বীজগুলা কিন্তু আমাদের বাংলাদেশে নাই। বলেন মানে গুলা টোটালি খালি। তো তিনি কেন বললেন যে গুলা খালি? তার মানে কি আমাদের বাংলাদেশে কৃষকের অবস্থা খুবই বাজে। কয়দিন পরে যখন নাকি আপনার সারের টান পড়বে, বীজের টান পড়বে, তখন বোঝা যাবে যে ডক্টর ইউনূসের কত ধানে কত চাল। আর তিনি যে বললেন যে ডক্টর ইউনূস ইতি করে মানুষকে আপনার সুদ দিবে এবং সেটার মাধ্যমে তিনি একটা ইন্টারেস্ট নিবে এবং সেখান থেকে তিনি কোটি কোটি টাকা উপার্জন করে কি চলে যাবে, এটা কিন্তু বাস্তব। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু আরো একটি কথা বলে যে আপনার এই অন্তর্বর্তীকালে সরকার বা সমন্বয়ক যে বা যারা আছে তারা তো কোনো ম্যান্ডেটের মাধ্যমে আসে নাই, তারা কোনো জনগণের আপনার ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার হয়েছে, হয় নাই। সংবিধান মেনে হয়েছে, হয় নাই। তাহলে তারা কোন সংবিধানের মাধ্যমে তারা বর্তমান এখন পর্যন্ত সরকার মনে করেন চেয়ারে বসে রয়েছে? এর মানে কি তারা অবৈধ। তো আওয়ামী লীগ যদি কোনো লিগেল আপনার স্টেপ নিতে চায় সেখানে বিজয় হবে নিশ্চিত কে? আওয়ামী লীগের। এটা কিন্তু বোঝাই যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশের সাধারণ জনগণের যে অবস্থা প্রতিনিয়ত এই অন্তর্বর্তীকালে সরকারের মনে করেন বিপক্ষে যাচ্ছে, প্রতিটা নিয়ত। এখন আসুন সর্বশেষ, সেটি হচ্ছে ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগ দিল বড় একটি ডাক। সেখানে বিএনপিও ফেব্রুয়ারি মাসে এই অন্তর্বর্তীকালে সরকারের এগেনস্টে রাজপথে নামবে। কেন নামবে? কারণ এই অন্তর্বর্তীকালে সরকার উপদেষ্টা সমন্বয়কারী যে বা যারা আছে তারা কি দীর্ঘমেয়াদী ভাবে এই চেয়ারে বসতে চায়, মানে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে না, জনগণের ভোটের মাধ্যমে না, জনগণের কোনো প্রার্থীর মাধ্যমে না, কোনো জনগণের সমর্থকের মাধ্যমে না, তারা দীর্ঘমেয়াদীটা কতদিন? 4 থেকে 5 বছরের মেয়াদে তারা বসতে চায়। এটার জন্যই ফেব্রুয়ারি মাসে আপনার আওয়ামী লীগের মানে রাস্তায় নামার একটা ঘোষণা, এবং এর সাথে বিএনপিও রাস্তায় নামার ঘোষণা, মানে আওয়ামী লীগ আর বিএনপি কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নামবে। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আরো জানান যে বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে বড় একটি হরতালের ডাক দিতে হবে এবং হরতালটি পালন করতে হবে। আপনারা কিন্তু অনেকেই দেখলেন গ্রাম পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে একদম বড় আপনার ডিস্ট্রিক্ট হোক বা হোক, সমস্ত জায়গায় সংগঠন তৈরি করতে হবে। এখন যারা নাকি এটা গুজব বলতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, সেই রাখাল আর গ্রামের গল্পটা ভুলে যাবেন না। আওয়ামী লীগ স্বাধীনতার দল, আওয়ামী লীগকে উপরে ফেলা এত সোজা না। মনে রাখবেন আওয়ামী লীগ কামব্যাক করবে অবশ্যই। আর যে বা যারা নাকি এগুলা গুজব বলে উড়িয়ে দিচ্ছেন কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অত্যাচার, মব জাস্টিস প্রতিনিয়ত চালাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা নিজেদেরকে শুধরে নেন, না হলে আপনাদের বিচারও কিন্তু বাংলার মাটিতে একদিন হতেই হবে এবং হবে, সেটা 100% হবে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যান। রাজনীতির মাঠে নতুন ফিসফিসানি চলছে। পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, নাহিদ ইসলাম ও মাহফুজ আলম। ক্ষমতার পালাবদলের পর দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ দেখা যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি নিচ্ছেন, যা ফেব্রুয়ারিতেই ঘোষণা করা হতে পারে। শোনা যাচ্ছে নতুন দলের নেতৃত্বে থাকতে পারেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। এখন প্রশ্ন উঠেছে, নাহিদ ইসলাম কি উপদেষ্টার পদ ছেড়ে নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিচ্ছেন? অন্য দুই উপদেষ্টা আসিফ মাহফুজই বা কি করবেন?
উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবেন, এমন কথা বলেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। এদিকে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানিয়েছেন, দলের নাম ও কারা নেতৃত্বে আসবেন তা নিয়ে আলোচনা হচ্ছে। ছাত্র উপদেষ্টাদের কেউ যদি উপদেষ্টার পদ ছেড়ে রাজনৈতিক দলের দায়িত্বে আসতে চান, তাদের স্বাগত জানানো হবে। ছাত্রদের দল ঘোষণার আলোচনার মধ্যে অবশ্য অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। তাদের অভিযোগ, সরকারের উপদেষ্টারা রাষ্ট্রীয় সুবিধা নিয়ে নতুন রাজনৈতিক দল গঠনে সক্রিয় রয়েছেন, যা সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে। এসব বিবেচনায় জনমনে প্রশ্ন এসেছে, তবে কি ফেব্রুয়ারিতেই পদত্যাগ করতে যাচ্ছেন আসিফ নাহিদ মাহফুজরা? শেখ হাসিনার পতন ঘটানো গণ অভ্যুত্থানের সূত্রপাত করা ছাত্র নেতৃত্বদের নিয়ে গড়া নতুন রাজনৈতিক দল আগামী মাসের মধ্য থেকে শেষ ভাগে আত্মপ্রকাশ করতে পারে। সংসদীয় আসন, উপজেলা ও ইউনিয়নে বিএনপির দ্বিতীয় কিংবা তৃতীয় গুরুত্বপূর্ণ নেতাদেরও দলে টানার চেষ্টা করবে তারা। আওয়ামী লীগ বাদে অন্যান্য দলের নেতাদের জন্যও দুয়ার উন্মুক্ত রাখবে। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে বিএনপির সঙ্গে বাহাস শুরু হলেও 3 ছাত্র উপদেষ্টার মধ্যে অন্তত একজন দলের নেতৃত্বে আসতে পারেন। সরাসরি বিএনপি বিরোধিতা না করে জনসম্পৃক্ততা বাড়াতে চাঁদাবাজি, দখলবাজি, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেবে ছাত্র নেতৃত্বের দল। সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সাক্ষাৎকারে বলেছেন, ছাত্রদের সরকারের সহযোগিতা নিয়ে দল গঠন কিংবা কিংস পার্টি হওয়া উচিত হবে না। উপদেষ্টারা ছাত্রদের দলে থাকলে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারাবে। সেক্ষেত্রে নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন প্রয়োজন হবে। ছাত্র নেতৃত্ব এ বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বিএনপি মহাসচিবের বক্তব্যকে আরেকটি ১-১১ ইঙ্গিত বলে মন্তব্য করেছেন। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্পষ্ট করেন, উপদেষ্টারা রাজনীতি করলে সরকারি দায়িত্ব ছেড়েই করবে। রাজনৈতিক দলগুলোর সরকারি এবং সাংবিধানিক পদের নিয়োগে চাপ তদবিরও অনুচিত। উপদেষ্টারা খোলাখুলি বলেন, সরকারের সব স্তরেই বিএনপি পন্থীরাও রয়েছেন। এমন বাহাস চললেও ছাত্রদের অন্তর্মহল থেকে নিশ্চিত হওয়া গেছে, নতুন দলের নেতৃত্বে নাহিদ ইসলামী আসতে পারে। নতুন দলের নেতৃত্বে আরো থাকবেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাহফুজ আলম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম থেকে শুরু করে আন্দোলনের সব পরিচিত মুখ। বিএনপি ও রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন চাইলেও ছাত্র নেতৃত্ব সংস্কারে জোর দিচ্ছে। সংবিধান সহ বিভিন্ন ইস্যুতেও রয়েছে বিপরীতমুখী অবস্থানে। আওয়ামী লীগ মাঠে না থাকায় ছাত্ররাই বিএনপির নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হতে পারে, এমন সম্ভাবনা ও গুঞ্জন রয়েছে রাজনীতির ময়দানে, যা নিয়ে নতুন রাজনৈতিক উত্তেজনাও তৈরি হয়েছে। মাঝে মধ্যেই চলছে কথার লড়াই, তবে সময়ই বলে দিবে নতুন রাজনৈতিক দলে নাম লেখানোর পর অন্যান্য দলের সঙ্গে ছাত্রদের সম্পর্ক কতটুকু মসৃণ হয়। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।